আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি মুহিব, পড়াশোনা রাজশাহী মেডিকেল কলেজ, এমবিবিএস চতুর্থ বর্ষ। তোমরা আছো কেমিস্ট্রি মিস্ট্রি চ্যানেলে এবং তোমাদেরকে আমি পড়াচ্ছিলাম রাসায়নিক পরিবর্তন অধ্যায়টা এবং তার মধ্যে কেমিক্যাল কাইনেটিক্স টপিকটা। সেই কেমিক্যাল কাইনেটিক্স টপিকের আগের দুটো ভিডিওতে আলোচনা করেছিলাম বিক্রিয়ার হারকে কীভাবে প্রকাশ করা হয় এবং সেখান থেকে আমরা বিক্রিয়ার হারের একক নির্ণয় করা শিখেছিলাম। পরের ভিডিওটাতে আমরা আলোচনা করেছিলাম এই বিক্রিয়ার হার কোন কোন ফ্যাক্টরের উপরে নির্ভরশীল, কোন কোন ফ্যাক্টরকে চেঞ্জ করলে বিক্রিয়ার হার চেঞ্জ হয়ে যেতে পারে, সেটা আমরা আলোচনা করেছিলাম। তো তার মধ্যে আমরা শেষ পর্যন্ত পেয়েছিলাম অনেক গুরুত্বপূর্ণ দুটো ফ্যাক্টর, তাপমাত্রা এবং ঘনমাত্রা, এবং আমি বলেছিলাম যে আমরা পরবর্তীতে ঘনমাত্রা দিয়েই শুরু করব। আজকে আমরা সেই সিকোয়েন্সিয়ালি চলে এসেছি যে ঘনমাত্রা কিভাবে বিক্রিয়ার হারের উপরে প্রভাব ফেলতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এখন কথা হইল যে বিক্রিয়ার হার ঘনমাত্রার উপরে অনেকটা নির্ভরশীল। আমি ঘনমাত্রা বলছি স্পেসিফিক্যালি, কিন্তু বিক্রিয়কের ঘনমাত্রা বলছি না, কারণ আমরা পুরোটা পড়ার পরে, এই টপিক পুরোটা পড়ার পরে তোমরা বুঝতে পারবা যে শুধুমাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপরেই বিক্রিয়ার হার নির্ভর করে না। বিক্রিয়কের ঘনমাত্রা, প্রভাবকের ঘনমাত্রা, উৎপাদের ঘনমাত্রা সবগুলোর উপরেই নির্ভর করে, তবে ম্যাক্সিমামই নির্ভর করে বিক্রিয়কের ঘনমাত্রার উপরে। এই জন্য আমরা বিক্রিয়কের ঘনমাত্রা বললেই কোনো সমস্যা হবে না। তো আমরা উদাহরণগুলো পড়ব এই ভিডিওর শেষের দিকে। প্রভাবকের ঘনমাত্রার উপর নির্ভর করার উদাহরণ আমরা পড়ব, উৎপাদের ঘনমাত্রার উপরে নির্ভর করার উদাহরণ আমরা পড়ব। তো আমরা শুধুমাত্র শুরুতে বিক্রিয়কের ঘনমাত্রার প্রভাবটাই আমরা দেখি। তো বিক্রিয়কের ঘনমাত্রা চেঞ্জ করে বিক্রিয়ার হার পরিবর্তন করার যে পদ্ধতিটা, এটা অনেক কমপ্লেক্স। মানে বিক্রিয়ার হার তুমি যদি নির্ণয় করতে চাও যে একটা বিক্রিয়কের ঘনমাত্রাকে তুমি চেঞ্জ করে, তখন এটা একটা অনেক কমপ্লেক্স প্রসেস। কমপ্লেক্স প্রসেস যতই হোক, আমরা এটাকে ততটা কমপ্লেক্স হিসেবে পড়ব না। যত সহজগুলো আছে, যত সিম্পল আছে, আমরা সেগুলোকে পড়ার চেষ্টা করব। তোমাদের জন্য এতটুকু জানলেই হবে। তো সেই সিম্পলটা মধ্যেও আবার কথা আছে যে এই যে বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তনে যে পরিবর্তিত হয়, এটা শুধুমাত্র এবং কেবলমাত্র নির্ণয় করা যায় এক্সপেরিমেন্টের মাধ্যমে। এক্সপেরিমেন্ট ছাড়া ব্যাখ্যা করা যায় না। বিক্রিয়কের ঘনমাত্রা চেঞ্জ করে ব্যাখ্যা করা যায় না যে বিক্রিয়ার হার কীভাবে চেঞ্জ হবে। এক্সপেরিমেন্ট করা ছাড়া কোনোভাবেই সম্ভব না। হ্যাঁ, দুইজন বিজ্ঞানী ছিলেন, গুল্ডবার্গ এবং ভাগে। তখন তারা বলেছেন এত এক্সপেরিমেন্ট করার ধৈর্য আমাদের নেই, আমরা ডিরেক্ট একটা সূত্র দিয়ে দেই ভাই। কি সূত্র? যে বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রার সক্রিয় ভরের সমানুপাতিক। সক্রিয় ভর বলতে তারা দুইটা জিনিসকে বুঝিয়েছিলেন, তার মধ্যে ঘনমাত্রাও ছিল। এবং কি বলেছেন, যা স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট আসবে সেগুলোকে আমরা ঘাত হিসেবে উঠাই দিব। স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট নতুন লাগছে? তোমরা সবই জানো, কিন্তু টার্মটা নতুন। একটা বিক্রিয়া লেখার পরে আমরা যখন সমতা করি, তখন বিক্রিয়কের আগে 1, 2, 3, 4 যে সব সংখ্যাগুলো আসে, মূল সংখ্যা মনে আছে তোমাদের? সেই মূল সংখ্যাগুলোকেই স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট বলা হয়। তো ওই সূত্রের ক্ষেত্রে এবং তারা কি করেছেন যে সেই সংখ্যাগুলোকে ঘাত হিসেবে দিয়েছেন এবং তারা বলেছেন যে এটা দিয়ে আমরা বিক্রিয়ার হার নির্ণয় করতে পারবো যে বিক্রিয়কের ঘনমাত্রার উপরে কীরকম সে ডিপেন্ডেন্ট। কিন্তু আমি কি বললাম যে এটা সব ক্ষেত্রে প্রযোজ্য না, কারণ এটা অনেক লিমিটেড একটা জিনিস এবং একটা বিক্রিয়কের ঘনমাত্রা চেঞ্জ করে তুমি বিক্রিয়ার হার কী পরিমাণ চেঞ্জ হবে এটা শুধুমাত্র এক্সপেরিমেন্ট করেই বোঝা যায়, অন্য কোনোভাবে বোঝা যায় না। আর এই যে বোঝার ক্ষেত্রে যে সূত্রটা আসে সেটাই হচ্ছে বিক্রিয়ার হার সূত্র বা রেট ল। দেখো টপিকে লিখে রেখেছি। এরপরে আমরা পড়ব সেখান থেকে অর্ডার অফ রিয়াকশন বা বিক্রিয়ার ক্রম। বিক্রিয়ার ক্রমই হচ্ছে সবথেকে জটিল জিনিস এই কেমিক্যাল কাইনেটিক্সের, এবং এটা কি মনে করো যে কেমিক্যাল কাইনেটিক্সের হৃৎপিণ্ড। তো আমরা সব কিছুই পড়ব ধীরে ধীরে। তোমরা খাতা কলম বের করো, নোট করা শুরু করো। অবশ্যই অনেক নতুন কিছু জানবা, অনেক ভালো কিছু জানবা, কনসেপ্টটাকে ফিল করার রাস্তা পাবা। আসো শুরু করি। রেট ল, বিক্রিয়ার হার সূত্র বা হার সমীকরণ। একটা বিক্রিয়া ধরে নেই আমরা,
যেমন 2a প্লাস বি প্রোডাক্ট তৈরি করছে। আমি শুরুতেই বললাম প্রোডাক্ট নিয়ে আমরা এখন আর কথা বলবো না, আমরা শুধুমাত্র এখন বিক্রিয়ক নিয়ে কথা বলবো। আচ্ছা, তো দেখা গেল যে এই বিক্রিয়াটার ক্ষেত্রে যে হার ছিল, তারপরে আমরা কি করলাম, এ এর ঘনমাত্রা ডাবল করে দিলাম এবং তখন আমরা পর্যবেক্ষণ করে দেখলাম এক্সপেরিমেন্ট করে যে রেট অফ রিয়াকশনটা, বিক্রিয়ার হারটা ডাবল হয়ে গিয়েছে। তার মানে এটার সম্পর্কটা কি বলতো? সম্পর্কটা হচ্ছে রেট অফ রিয়াকশন ইজ প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ এ। বিক্রিয়ার হার এ এর ঘনমাত্রার সমানুপাতিক। এখানে 1 হয়তো, তার কারণ এরা সমানুপাতিক। এটাও যখন পরিমাণে বাড়ছে ওটাও সেই পরিমাণে বাড়ছে, এটাও 2 গুণ করেছো ওটাও 2 গুণ। এটাই হচ্ছে এই সমীকরণের ক্ষেত্রে এক্সপ্রেশন। আবার দেখলাম যে তখন বি এতে আমি হাত দিচ্ছি না, তখন শুধু বি এর ঘনমাত্রাতে আমি হাত দিলাম, বি এর ঘনমাত্রা আমি ডাবল করে দিলাম। তখন দেখা গেল কি করে, এক্সপেরিমেন্ট করে বিক্রিয়ার হার 4 গুণ বেড়ে গেছে, 4 গুণ ইনক্রিজড, 4 টাইমস ইনক্রিজড। এক্ষেত্রে কি হচ্ছে, বি এর ঘনমাত্রা যখন ডাবল করেছি তখন এটা 4 গুণ হয়েছে, তার মানে স্কোয়ার সম্পর্ক। তার মানে এটাকে আমরা কি লিখতে পারি, রেট অফ রিয়াকশন ইজ প্রপোর্শনাল টু বি। যেই সম্পর্কটা ছিল স্কোয়ার, সেটাকে আমরা ঘাত দিব। এটাই হচ্ছে ক্রম, ঠিক আছে? এই যে যে জিনিসগুলো পাচ্ছ, যে টার্মগুলো পাচ্ছ, যেটাকে ঘাত হিসেবে নিচ্ছি, এগুলি হচ্ছে, এটা এ এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম, এটা বি এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম। এগুলো নিয়ে ধীরে ধীরে কথা আসবে। এই দুটো কথা তো বুঝে গেছো যে এ এর ঘনমাত্রা যখন ডাবল করছি তখন বিক্রিয়ার হার দেখছি যে ডাবল হয়ে যাচ্ছে, তার মানে সম্পর্কটা সমানুপাতিক। এবং বি এর ঘনমাত্রা যখন ডাবল করছি তখন দেখা যাচ্ছে বিক্রিয়ার হারটা 4 গুণ বেড়ে যাচ্ছে, তার মানে এটা বর্গের সমানুপাতিক। এখান থেকে আমরা এই সমীকরণটা লিখতে পারি যে রেট অফ রিয়াকশন প্রপোর্শনাল টু, না দুটাকে যদি একত্র করে লিখি প্রপোর্শনাল থাকতো, প্রপোর্শনালটাকে আমরা উঠিয়ে দিয়ে কে নিয়ে আসবো, কে নিয়ে আসবো। এই কেটা কি আমরা আলোচনা করছি, এটাই তো হতো, তাই না? এই যে এটা দেখতে পাচ্ছ, এই যে সমীকরণটা, এই সমীকরণটাই হচ্ছে রেট ল এক্সপ্রেশন। অথবা হার সমীকরণ। বুঝতে পেরেছ? আমরা কিন্তু এটা ধরে নিয়েছি, যে এক্সপেরিমেন্ট করে আমরা এটা দেখছি যে এ এর ঘনমাত্রা যখন ডাবল করা হয়, বি এর ঘনমাত্রা যখন ডাবল করা হয় তখন রেট অফ রিয়াকশন এরকম হয়, যার ফলে আমরা শেষ পর্যন্ত এরকম একটা এক্সপ্রেশন বের করতে পারি। আমরা শুরুতে রেট ল এর এক্সপ্রেশনটা শিখলাম। তাহলে রেট ল কি বলে সেটা একটু জেনে নেই সোজা বাংলা ভাষায়, যে বিক্রিয়ার হার বিক্রিয়কের মোলার ঘনমাত্রার সমানুপাতিক এবং তা বিক্রিয়কের ঘাত রূপে আসে। কথাটার ব্যাখ্যা কি বুঝছো যে কি হইল? দেখো, মোলার ঘনমাত্রার সমানুপাতিক, কি পরিমাণে সমানুপাতিক, এটা কিন্তু সেখানে ঘাত হয়ে গিয়েছে। এটা সমানুপাতিক ছিল 1:1, মানে হচ্ছে এটাও যখন যত গুণ বাড়ে এটাও তত গুণ বাড়ে, এই জন্য এটা 1, এই জন্য সেখানে দেখো সেটা ঘাত হয়ে 1 হয়ে গিয়েছে। এটার ক্ষেত্রে দেখো সম্পর্কটা কি 1:2, যখন এটা 2 গুণ হয়েছে তখন সেটা 4 গুণ হয়েছে। এই যে 2, সেটা দেখো এপাশে 2 হিসেবে চলে এসেছে। কথা কি বুঝে আসছে? এইটাই হচ্ছে রেট ল বা বিক্রিয়ার হার সমীকরণ বা বিক্রিয়ার হার সূত্র, যে বিক্রিয়ার হার বিক্রিয়কের মোলার ঘনমাত্রা সমানুপাতিক এবং তা ঘাত রূপে, বিক্রিয়কের ঘনমাত্রার ঘাত রূপে আসে। আশা করি বুঝে গিয়েছো। আমরা এরপরে মেইন সমীকরণটা নির্ণয় করব। এটা তো এই বিক্রিয়ার ক্ষেত্রে লিখলাম এবং সেটা ধরে নিয়ে লিখলাম। এখন যে কোনো একটা বিক্রিয়ার ক্ষেত্রে রেট ল এক্সপ্রেশনটা কেমন হবে, বিক্রিয়ার হার সমীকরণ কেমন হবে, সেটা আমরা দেখি। তো আমরা
তো জানি না যে এটা চেঞ্জ করলে এটা কী পরিমাণ বিক্রিয়ার হারটা কী পরিমাণ চেঞ্জ হবে, এটার ঘনমাত্রা কী পরিমাণ চেঞ্জ করলে বিক্রিয়ার হার কী পরিমাণ চেঞ্জ হবে, এটা তো আমরা জানি না, এটা এক্সপেরিমেন্ট করে বের করতে হবে। তো আমরা শুরু করি যে ধরুন আমরা এক্সপেরিমেন্ট শুরু করলাম এবং আমরা ধরে নিলাম রেট অফ রিয়াকশন ইজ প্রপোর্শনাল টু a টু দি পাওয়ার x, তার মানে x সমানুপাতিক হারে। x কি বলছি, তবে কোনটা ওখানে ঘাত হিসেবে আসে সেটা হয়তো বুঝে গিয়েছো এর আগের কথা থেকেই। এবং আবার ধরে নিলাম যে রেট অফ রিয়াকশন ইজ প্রপোর্শনাল টু, আমরা তো জানি না তাই না, y, আমরা জানি না যে a এর ঘনমাত্রা কী পরিমাণ চেঞ্জ করলে বিক্রিয়ার হার কী পরিমাণ চেঞ্জ হয়, আবার b এর ঘনমাত্রা কী পরিমাণ চেঞ্জ করলে বিক্রিয়ার হার কী পরিমাণে চেঞ্জ হয়। যদি এটা ওই ভরক্রিয়ার সূত্র মতে হতো তাহলে কি হতো বলো তো, তাহলে খুবই সহজ, রেট অফ রিয়াকশন ইজ ইকুয়াল টু কে ইন্টু এ এর ঘনমাত্রার উপরে স্কোয়ার বি। এটাই ছিল ভরক্রিয়ার সূত্রের সমীকরণ। ভরক্রিয়ার সূত্র দিয়ে যদি আমি বিক্রিয়ার হার নির্ণয় করতে চাই, বিক্রিয়ার হার ঘনমাত্রার উপরে কীরকম কীভাবে প্রভাবিত হয় সেটা যদি দেখতে চাই তাহলে এরকমই আসতো, কিন্তু এটা সত্য না, তার কারণ এটা সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। এটা আমাদেরকে বের করতে হবে এক্সপেরিমেন্ট দিয়ে। সেই এক্সপেরিমেন্ট করেই আমরা রেট ল নির্ণয় করব, রেট ল এর সমীকরণ নির্ণয় করব, সেখান থেকে আমরা ভিতরে যাব। তাহলে এখানে কি বললাম, বিক্রিয়ার হার প্রপোর্শনাল টু, আমরা যেহেতু জানি না এটা আমাদেরকে এক্সপেরিমেন্ট করে বের করতে হবে। আমরা জাস্ট ধরে নিলাম যে এক্স সমানুপাতিক এক্স ঘাত সমানুপাতিক ওয়াই ঘাত সমানুপাতিক। এখন আমরা যদি এখানে বিক্রিয়ার হার সমীকরণটা লিখি, আর ও আর ইকুয়াল টু কে এ এর উপরে এক্স বি এর উপরে ওয়াই, এটাই হচ্ছে এই বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হার সমীকরণ। এক্ষেত্রে কোনটা কি ডিনোট করছে সেটা একটু লিখে ফেলি। কে হচ্ছে হার ধ্রুবক, এ এটা কি আর বলা লাগে, এটা তোমরা নিশ্চয়ই জানো, এ এর ঘনমাত্রা, বি থার্ড ব্র্যাকেটের ভিতরে তার মানে বি এর ঘনমাত্রা, এক্স আর ওয়াই কি, এক্স হচ্ছে, এখন নতুন টার্ম শিখবা, এক্স হচ্ছে এ এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম, আর ওয়াই হচ্ছে বি এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম। এবং এবার নতুন একটা জিনিস শিখো যে এই যে এক্স আর ওয়াই যেটা লিখলাম না, এই এক্স এবং ওয়াইয়ের যোগফলকেই বলা হয় বিক্রিয়ার ক্রম। ওভারঅল মানে পুরো বিক্রিয়ার ক্রম হচ্ছে এই এক্স প্লাস ওয়াইয়ের যোগফল, এবং এটাকে আমরা এন দিয়ে প্রকাশ করি। বিক্রিয়ার ক্রম কি বুঝে আসছে? বিক্রিয়ার সম্পর্কে কি, বিক্রিয়ার ক্রম সম্পর্কে কি বুঝলাম, যে এক্স এবং ওয়াই হচ্ছে বিক্রিয়ার ক্রম। এখন এক্স এবং ওয়াইয়ের গল্পটা করি। ভরক্রিয়ার সূত্র মতে কি লিখেছিলাম, 2 আসতো উপরে ঘাত হয়ে 1 আসতো উপরে ঘাত হয়ে, সেটাই তো এখানে এক্স আর ওয়াই দিয়ে ডিনোট করেছি, তাই না? এখানে তো চেঞ্জটা দেখতে পাচ্ছ এই দুটোর মধ্যে। এখন কথা হচ্ছে যে ভরক্রিয়ার সূত্র মতে ওটা অলওয়েজ পজিটিভ হবে, তার কারণ বিক্রিয়ার ক্ষেত্রে তো কোনোদিন এগুলো কি মাইনাস দেখছো? অবশ্যই কখনো মাইনাস হয় না। তার মানে এগুলো সবসময়, ঘাতটা সবসময় পজিটিভ হবে, কিন্তু বিক্রিয়ার হার ঘনমাত্রার পরিবর্তনে এভাবে পরিবর্তিত হয় না। বললাম কি তখন যে এটা শুধুমাত্র এক্সপেরিমেন্ট দিয়ে ব্যাখ্যা করা যায়। এক্সপেরিমেন্ট করে এমনটাও দেখা গিয়েছে যে যখন এর ঘনমাত্রা ডাবল করেছি তখন বিক্রিয়ার হার 8 গুণ চেঞ্জ হয়ে গিয়েছে। আবার এমন দেখেছি যে এর ঘনমাত্রা যখন ডাবল করেছি তখন বিক্রিয়ার হার অর্ধেক কমে গেছে।
হাফ গুণ কমে গিয়েছে। আবার বি এর ঘনমাত্রা যখন 9 গুণ বৃদ্ধি করেছি তখন বিক্রিয়ার হার 3 গুণ কমে গিয়েছে। সম্পর্কটা বোঝো, যখন বললাম যে বিক্রিয়ার ঘনমাত্রা, বিক্রিয়কের ঘনমাত্রা মানে এ এর ঘনমাত্রা যখন ডাবল করেছি তখন বিক্রিয়ার হার দেখলাম যে হাফ গুণ কমে গিয়েছে। সম্পর্কটা কেমন? বাড়ালাম এইদিকে, কমে গেল এইদিকে, ব্যস্তানুপাতিক সম্পর্ক, রিভার্স সম্পর্ক। রেট অফ রিয়াকশন ইজ প্রপোর্শনাল টু 1/a হতো তখন। এরপরে যে সিচুয়েশন বললাম, যখন এটাকে 9 গুণ করেছি তখন এটা 3 গুণ কমে গিয়েছে, তার মানে 1/√3। বিষয়গুলো ঠিক এরকম। এখানে এটার স্পেশালিটি হচ্ছে এক্স এর মান অথবা ওয়াই এর মান 0 হতে পারে, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, ফ্র্যাকশনালও হতে পারে, ভগ্নাংশও হতে পারে। এটা শুধুমাত্র ভরক্রিয়ার সূত্রে যে শুধুমাত্র ধনাত্মকটা বোঝাচ্ছিল, শুধুমাত্র সেটাকেই যেই স্টোইকিওমেট্রিক কোএফিসিয়েন্টগুলো আছে সেগুলোকে আমি ঘাতে উঠাই দিলাম, এটা সত্য নয় এবং এটা সব বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য নয়। এই জন্যই আমরা এক্স এবং ওয়াই ধরে নেই। এটা দিয়ে আমরা এক্সপেরিমেন্ট করে ব্যাখ্যা করতে পারবো যে আসলে এর ঘনমাত্রা কী পরিমাণ চেঞ্জ করলে বিক্রিয়ার হার কী পরিমাণ চেঞ্জ হতে পারে। এবং সেই এক্স এবং ওয়াইয়ের যোগফলই হচ্ছে বিক্রিয়ার ক্রম, যেটাকে আমরা এন দিয়ে প্রকাশ করি। কথা কি ক্লিয়ার? বুঝে আসছে কথা? আচ্ছা, এরপরে আমরা চলে আসি, ওখানে একটা কে দেখতে পাচ্ছ না, কে এর কথাটাই চলে আসি। কেটাকে কি বলা হয় এগুলো মিশিয়ে দেই। এই যে কেটা সম্পর্কে এখন আমরা আলোচনা শুরু করি। কে বলা হয় হার ধ্রুবক, এটার আরও কয়েকটা নাম আছে। এটাকে বেগ ধ্রুবকও বলা হয়, আপেক্ষিক বিক্রিয়ার হারও বলা হয়, একই জিনিস। হ্যাঁ, কে এই তিনটা নামে ডাকা হয়। সেই কেটা কি? আমরা কে সম্পর্কে একটু জানি। আচ্ছা, দেখো তো, এই বিক্রিয়ার ক্ষেত্রে যখন আমি রেট ল এর এক্সপ্রেশনটা করেছিলাম, মানে বিক্রিয়ার হার সমীকরণটা লিখেছিলাম, তখন কি এসেছিল এইরকম, তাই না? এক্ষেত্রে এই কেটাই হচ্ছে সেই কে যেটাকে হার ধ্রুবক বলা হচ্ছে, বেগ ধ্রুবক বলা হচ্ছে, আপেক্ষিক বিক্রিয়ার হার ধরা হচ্ছে। তোমরা একটু খেয়াল করো তো, যখন আমি এটাকে 1 ধরবো এবং এটাকে 1 ধরবো তখন কি হবে? তখনই কে হয়ে যাবে আর ও আর। এটার সংজ্ঞাটা এভাবে দেওয়া হয় যে একক ঘনমাত্রার বিক্রিয়ক সমূহের বিক্রিয়ার হারকেই বিক্রিয়ার হার ধ্রুবক বলা হয়, সেই বিক্রিয়ার হার ধ্রুবক বলা হয়। তার মানে কি, যখন আমরা বিক্রিয়কগুলোকে একক ঘনমাত্রা নিচ্ছি, ইউনিটে নিচ্ছি, তখন যে ওই বিক্রিয়াটার ক্ষেত্রে যে হারটা আসে সেই হারটাই হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক। কথা কি ক্লিয়ার? আচ্ছা, এটার এককটা জানতে হয়। এটার একক জানতে গেলে আমাদের কি করতে হবে দেখো তো। উপরে কোনটা আসবে? আর ও আর আসবে, নিচে a টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার ওয়াই আসবে। এখানে একটা কথা বলে দিই, এক্স প্লাস ওয়াই ইকুয়ালটা আমরা কি জানতাম? বিক্রিয়ার ক্রম, সেটাই হচ্ছে এন। আর ও আর এটা কি? রেট অফ রিয়াকশন। এটার একক কি? লাস্ট ভিডিওতে পড়িয়েছিলাম, লাস্ট ভিডিওর আগের ভিডিওতে, প্রথম ভিডিওতে পড়িয়েছিলাম রেট অফ রিয়াকশনের একক কি। না দেখে আসলে দেখে এসো, মোল পার লিটার পার সেকেন্ড, তাই না? এভাবে না লিখে আমরা এভাবে লিখি, মোল পার লিটার আর হচ্ছে সেকেন্ড ইনভার্স। আচ্ছা, নিচে কি ঘনমাত্রা, এগুলো তাহলে মোল পার লিটার, উপরে এটার হচ্ছে এক্স, আবার মোল পার লিটার এটার হচ্ছে ওয়াই। এতটুকু কি ক্লিয়ার? ওটা মিশে দেয়। হ্যাঁ, এখান থেকে আমরা কি দেখতে পাই? মোল পার লিটার সেকেন্ড ইনভার্স উপরে থেকে যাক, নিচেরটাকে আগে কাহিনী করি। মোল পার লিটার
গুণ হয়ে আসছে, তাহলে ঘাতগুলো কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে এক্স প্লাস ওয়াই। আমরা এই এক্স প্লাস ওয়াই মানে কি জানি, দেখতে পাচ্ছ এন, তাহলে এক্স প্লাস ওয়াইকে উঠে এন রেখে দিলাম। এখন এখানে তাহলে কি হচ্ছে, এখানে মোল প্লাস লিটারের উপরে মনে করো 1 আছে, তাই না? এখন দেখো দুইটা একই, ভাগ হয়ে আছে ঘাতগুলো, তাহলে কি হবে, মোল প্লাস লিটার টু দি পাওয়ার কি হচ্ছে 1 মাইনাস এন সেকেন্ড ইনভার্স 1। কোনো সমস্যা? কোনো সমস্যা? এটা কিন্তু এই সোজাসুজি না, হ্যাঁ, 1 মাইনাস এন সেকেন্ড ইনভার্স 1। কী করলাম আরেকবার বলে দেই, যে আমরা কে জানি যে যখন কে এর সংজ্ঞা একরকম, একক বের করার সময় আমরা পুরোটাকে নিয়ে আসলাম এবং সেখানে দেখলাম রেট অফ রিয়াকশন উপরে যাচ্ছে, নিচে আসছে দুই বিক্রিয়কের ঘনমাত্রা। আমরা রেট অফ রিয়াকশনের একক আমরা পেয়ে গিয়েছি প্রথম ভিডিওতে, আমরা জানি মোল পার লিটার পার সেকেন্ড। আর এটার ক্ষেত্রে কি, মোল পার লিটার উপরের যার ঘাত সেটাই থাকবে, এটার ক্ষেত্রে মোল পার লিটার উপরে যেই ঘাত সেটাই থাকবে। আমরা সেটা থেকে আলটিমেটলি ক্যালকুলেশন করে দেখলাম, এখানে এক্স প্লাস ওয়াই আসে, সেই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এন বা অর্ডার অফ রিয়াকশন বা বিক্রিয়ার ক্রম, সেটা আমরা জেনে গিয়েছি। তাহলে আমরা সেখানে এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় এন লিখে ফেললাম এবং সেখান থেকে দেখতে পাচ্ছি শেষ পর্যন্ত মোল পার লিটার টু দি পাওয়ার 1 মাইনাস এন সেকেন্ড ইনভার্স 1 এটা আসছে। ক্লিয়ার? আচ্ছা, তার মানে কি বুঝলে একটা কথা, যে কে এর এককের মান বা কে এর একক কিসের উপর নির্ভরশীল, এন এর উপর নির্ভরশীল। এন কি, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই কি, বিক্রিয়ার ক্রম। তার মানে কে এর এককটা বিক্রিয়ার ক্রমের উপরে নির্ভরশীল। বিক্রিয়ার হার ধ্রুবকের একক তুমি ডিরেক্টলি ঠাস করে লিখে দিতে পারবা না যদি না তুমি সেই বিক্রিয়ার ক্রম না জানো। এবার দেখো অর্ডার অফ রিয়াকশনের উপরে ইউনিট অফ কে কীভাবে নির্ভর করে। যখন অর্ডার অফ রিয়াকশান 0, আমি তখন কি বলেছি, এন এর মান 0, পজিটিভ, নেগেটিভ, ফ্র্যাকশন সব হতে পারে। তাহলে যখন শূন্য ক্রমের বিক্রিয়া, আমরা এটা সম্পর্কে পড়বো এরপরের ভিডিওগুলোতে পড়বো, যখন শূন্য ক্রমের বিক্রিয়া হয়, 0th অর্ডার লিখে ফেলি, শূন্য ক্রম, তখন কি হবে, কে এর ক্ষেত্রে কি জানি আমরা, একক মোল পার লিটার টু দি পাওয়ার 1 মাইনাস এন, তার মানে এন ইকুয়াল টু 0, আর কি সেকেন্ড ইনভার্স 1, 1 মাইনাস 0 মানে 1, তার মানে এনের জায়গায় আমি যদি 0 বসাই, 1 মাইনাস 0 মানে 1, তার মানে এখানে 1 দিয়ে লাভ নাই। এটাই হচ্ছে এই 0th অর্ডারের ক্ষেত্রে শূন্য ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে একটা বিক্রিয়ার হার ধ্রুবকের একক। কথা বুঝতে পেরেছ? আচ্ছা, এখন তোমরা পজ করে করবা, হ্যাঁ। এন ইকুয়াল টু যখন 1 হবে, এটাকে বলা হয় প্রথম ক্রমের বিক্রিয়া, ফার্স্ট অর্ডার রিয়াকশন। এটার ক্ষেত্রে একক কী হবে, পজ করে তোমরা নিজেরা বের করো। করেছ? দেখো কি হয়, মোল পার লিটার 1 মাইনাস এন এর জায়গায় কত বসাবো, 1 বসাবো, সেকেন্ড ইনভার্স তো এখানে থাকবেই। 1 মাইনাস 1 মানে হচ্ছে 0, 0 মানে কোনো কিছুর পাওয়ার 0 হওয়া মানে 1 হয়ে যাওয়া, পুরোটা 1, তার মানে কি হচ্ছে শুধুমাত্র সেকেন্ড ইনভার্স 1। ক্লিয়ার? যদি n ইকুয়াল টু 2 হয়, এই দুটোই মেইনলি পড়তে হয় জানো, এই দুটোই একটু ডিটেলস জানতে হয়, এটা ততটা ঘটে না। দ্বিতীয় ক্রমের বিক্রিয়া, এটার ক্ষেত্রে কি হবে তাহলে, মোল পার লিটার 1 মাইনাস কত 2, সেকেন্ড ইনভার্স তো এখানে থাকছেই, তাহলে কি হবে -1, তাই না? দেখতে পাচ্ছ তো? হ্যাঁ দেখতে পাচ্ছ, -1 হচ্ছে। এভাবেও যদি দেওয়া থাকে তাও যা, যদি এইভাবে না দিয়ে যদি এরকম দেওয়া থাকে, দেখো তো
এই দুটোর মধ্যে কি কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই, একই জিনিস। বুঝতে পেরেছো কথা? একই জিনিস। কি বলেছিলাম যে এন এর মান 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, যেটা খুশি সেটাই হতে পারে, ফ্র্যাকশনও হতে পারে। ধরে নিলাম n ইকুয়াল টু -1/2, ভগ্নাংশও নিলাম মাইনাসও নিলাম, কোনো সমস্যা তো নেই, হতে পারে, হবে না এমন কোনো কথা নেই। এভাবেই নির্ভর করে বিক্রিয়ার ঘনমাত্রার উপরে, বিক্রিয়কের ঘনমাত্রার উপরে বিক্রিয়ার হার। তাহলে কি হবে এখানে? মোল পার লিটার টু দি পাওয়ার 1 - ½ সেকেন্ড ইনভার্স তো আসছেই, সেখান থেকে কী হবে শেষ পর্যন্ত? মোল পার লিটার টু দি পাওয়ার 3/2 সেকেন্ড ইনভার্স। এটাকে তুমি আবার ওইভাবে লিখো, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছো কথা? যে বিক্রিয়ার হার ধ্রুবক বিক্রিয়ার ক্রমের উপরে নির্ভর করে। বিক্রিয়ার ক্রম যেমন চেঞ্জ হয়, বিক্রিয়ার হার ধ্রুবকের এককও তেমন চেঞ্জ হয়। এই জিনিসটাই আছে তোমাদের, এই জিনিসটাই হাজারি স্যারের বইয়ে নতুন অ্যাড করেছে। সেখানে শুরুতে অল্প করে বলা আছে, খুব বেশি ডিটেলস নেই। আমি তোমাদেরকে ডিটেলস পড়াই, যদি তোমাদের জানতে ভালো লাগে তো জানবা। ওখানে বলা আছে যে বিক্রিয়ার ক্রম চেঞ্জ করলে, বা প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে, দ্বিতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে, শূন্য ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে হার ধ্রুবকের এককগুলো কি হয় সেগুলো, এটাই হচ্ছে তার জন্ম। এখান থেকে আসলে সেটা পড়ানো হয়। কথা কি বুঝতে পেরেছ? যে বিক্রিয়ার হার ধ্রুবকের একক বিক্রিয়ার ক্রমের উপরে নির্ভরশীল। তাহলে তোমাদেরকে একটা প্রশ্ন দিই, এই প্রশ্নটা করো। দেখো, যদি একটা বিক্রিয়ার, সাপোজ একটা বিক্রিয়ার কে দেওয়া আছে এত, তাহলে বিক্রিয়ার ক্রম কত? এখান থেকে কিভাবে বের করা যায়? একক থেকেই বের করা যায়। দেখো সিস্টেম কি, আমরা জানি যে এটা হচ্ছে বিক্রিয়ার হারের একক, তাই না? তো আমরা মেইনলি লিখে ফেলি। আগে জানি যে কে এর এককটা আসলে কি, মোল পার লিটার, উপরে হচ্ছে 1 - n সেকেন্ড ইনভার্স 1। এটার ক্ষেত্রে কি ঘটেছে দেখো তো, এইটা আর এটার মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য দেখতে পাচ্ছ? দেখো -2 যখন দিবা এখানে, তখন কি হবে? লিটার স্কোয়ার হয়ে যাবে, এটা নিচে আছে, লিটার স্কোয়ার হয়ে যাবে, এই যে লিটার স্কোয়ার, মোল ইনভার্স 2 হয়ে যাবে, এই যে মোল ইনভার্স 2, আর সেকেন্ড ইনভার্স 1 তো আছেই, সেটাতে কোনো চেঞ্জ নাই। বুঝতে পেরেছো? তাহলে এখানে এটা এটা কেটে যাচ্ছে, থাকতেছে কি, এই দুটোর পাওয়ারই যখন সমান, তাহলে এখানেই তো কাহিনী 1 - n = -2, অতএব n = কত হবে? 3। তার মানে এটা কত ক্রমের বিক্রিয়া? থার্ড অর্ডার রিঅ্যাকশন। বুঝতে পেরেছো কথা? কিভাবে এটা নির্ণয় হয়? একটা হার ধ্রুবকের একক দেখে আমরা বুঝতে পারি যে এটা কত ক্রমের বিক্রিয়া। সেকেন্ড ইনভার্স 1, এইটা যেখানে পাবা, কোনো একটা হার ধ্রুবকের একক যদি সেকেন্ড ইনভার্স 1 পেয়ে যাও, অনেক বড় ম্যাথ, যদি এগুলো ম্যাথ তোমাদের দেওয়া হয় না, ধরে নাও কোনো মানে ইউনিভার্সিটিতে গেলা বা কোনো পরীক্ষা দিতে গেলা বা কাউকে পড়াতে গেলা, যেটাই হোক, সেখানে তুমি যে অনেক বড় ম্যাথ পেয়ে গেছো এবং সেখানে আলটিমেটলি সেকেন্ড ইনভার্স 1 পেয়ে গেছো, হার ধ্রুবকের এককটা কোনো কথা ছাড়াই বুঝে নিবা যে এটা কোন অর্ডার রিঅ্যাকশন, কোন অর্ডার, ফার্স্ট অর্ডার, কোনো কথা ছাড়াই। ঠিক আছে, ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসো, দেখো আরেকটা প্রশ্ন, আরেকটা ম্যাথ প্রশ্ন হচ্ছে, একটা বিক্রিয়া দেওয়া আছে এবং এখানে এ এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম দেওয়া আছে, বি এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম দেওয়া আছে, এবং প্রশ্ন হচ্ছে 5টা। এখানে তোমাদের বিক্রিয়ার ক্রম এবং রেট ল এর কনসেপশন ক্লিয়ার হবে আশা করি। যদি বুঝো তাহলে একা একাই করে ফেলো, আর যদি না বুঝে থাকো তাহলে দেখো, এরপরে আবার করো। ঠিক আছে, তো আসো, প্রথম প্রশ্ন, বিক্রিয়ার হার সমীকরণ লিখো। আচ্ছা, সেকেন্ড প্রশ্ন, বিক্রিয়ার ক্রম কি, কত ক্রমের বিক্রিয়া। ওকে, 3 থেকে 5 প্রশ্নের আগে একটা কথা বলে দেওয়া আছে, কমন কথা, যে বিক্রিয়ার হারের কিরূপ পরিবর্তন হবে যখন একটা সিচুয়েশন, যখন শুধু এ এর ঘনমাত্রা ডাবল করা হচ্ছে, দ্বিগুণ করা হচ্ছে,
তারপরের প্রশ্ন হচ্ছে যখন শুধু বি এর ঘনমাত্রা অর্ধেক করা হচ্ছে, এবং আরেকটা প্রশ্ন যে যখন একই সঙ্গে এ এবং বি উভয়ের ঘনমাত্রা ডাবল করা হচ্ছে। এই তিনটা সিচুয়েশনে, প্রত্যেকটার আলাদা আলাদা সিচুয়েশনে কোন সময়ে বিক্রিয়ার হার কীরকম পরিবর্তন হবে এইটাই তোমরা ব্যাখ্যা করো, এইটাই তোমরা দেখাও। উঠায় ফেলো, পজ করে উঠায় নাও। ম্যাথ করা শুরু করবো, যদি পারো তো লিখে ফেলো, সলভ করা শুরু করো পজ করে, না হলে আসো। প্রশ্নগুলো মিশে দিই, জায়গা কম, আমি প্রশ্ন বানিয়েছি তো প্রশ্নটা আমার মনে আছে না। প্রথম প্রশ্ন কি ছিল? রেট ল এক্সপ্রেশন, বিক্রিয়ার হার সমীকরণ লিখো। সহজ, ই আর ও আর ইকুয়াল টু কে, তখন এক্স লিখেছিলাম, এক্সকে কি বলেছিলাম? এ এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম, এ এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম এখানে দেওয়া আছে, তাহলে কত 2। বি এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম তখন ওয়াই লিখেছিলাম, এখানে সেটা দেওয়া আছে -1। শেষ, 1 নম্বর কোশ্চেন শেষ। 2 নম্বর কোশ্চেন, বিক্রিয়ার ক্রমগত। আশা করি তোমরা বুঝতে পেরেছো কি হচ্ছে। x প্লাস ওয়াই ইকুয়াল টু n ছিল, এখানে x হচ্ছে 2, y হচ্ছে -1, তাহলে কত হচ্ছে 2 প্লাস -1, তাহলে 2 - 1 কত 1। কত ক্রমের বিক্রিয়া? প্রথম ক্রমের বিক্রিয়া, মানে ফার্স্ট অর্ডার রিয়াকশন। দুইটা অ্যান্সার হয়ে গিয়েছে, বুঝতে পেরেছো? আচ্ছা, এখন আসি থার্ড। কি ছিল? যে বিক্রিয়ার হারের উপর, বিক্রিয়ার হার কিরূপ পরিবর্তন হবে যখন এ এর ঘনমাত্রা ডাবল করা হবে, শুধুমাত্র এ এর ঘনমাত্রা। তো আমরা শুরুতে নর্মালটা লিখে ফেলি যে আর পুরোটা লিখতেছি না, এখন আমরা শুধুমাত্র আর লিখবো। হ্যাঁ, ছোট হাতের আর, এটা দিয়ে আমরা রেট অফ রিয়াকশন ইন্ডিকেট করব। তো এটা কি ছিল? কে এ স্কোয়ার বি টু দি পাওয়ার -1, এটাই তো ছিল। আচ্ছা, এটা হচ্ছে নর্মাল সিচুয়েশন। এরপরের প্রশ্নে কি বলেছে? যে এ এর ঘনমাত্রা যখন দ্বিগুণ করা হয়, শুধুমাত্র এ এর ঘনমাত্রা, তাহলে কি হচ্ছে? এটাকে আমরা আর প্রাইম দিয়ে ইন্ডিকেট করি। এই সিচুয়েশনে বিক্রিয়ার হার আর প্রাইম পরিমাণে হয়ে গিয়েছে। কি হচ্ছে তাহলে? কে শুধুমাত্র এ এর ঘনমাত্রা কি করেছি? ডাবল, 2a, উপরে যা ছিল তাই, এটাতে তো কোনো হাত দেইনি, তার মানে এটা যা আছে তাই। বুঝতে পেরেছ? প্রথম সিচুয়েশনটা এরকম। এখন কিরূপ পরিবর্তন হবে? কিরূপ পরিবর্তন হওয়া বলতে আমরা কি করব? ভাগ করে দিই দুইটা। আমার তো আলটিমেটলি এটা দরকার, তাই না? এটার সঙ্গে এটা সম্পর্ক দরকার। দেখি তাহলে, আর প্রাইম ডিভাইডেড বাই আর ইকুয়াল টু কী হবে বলো তো? এটা উপরে যাবে, এটা নিচে যাবে। এটা যখন উপরে যাবে, এটা কাটা, এটা কাটা, বাকি থাকছে কি? এ স্কোয়ার কাটা, শুধুমাত্র বাকি থাকছে কি? উপরে 2 স্কোয়ার, রাইট? 2 স্কোয়ারে বাকি থাকে না, নাকি? বুঝতে পেরেছো কি না? 2 স্কোয়ার, তাহলে কি হচ্ছে? আর প্রাইম ইকুয়াল টু 4r। তার মানে কি বুঝলাম? যখন শুধুমাত্র এ এর ঘনমাত্রা ডাবল করে দেওয়া হবে, তখন বিক্রিয়ার হার 4 গুণ বৃদ্ধি পাবে, 4 গুণ বৃদ্ধি পাবে। ফিল আসছে পড়ায়? বুঝতে পেরেছো যে বিক্রিয়ার ক্রম কতটা গুরুত্বপূর্ণ জিনিস? এরপরের প্রশ্ন কি ছিল? যখন বি এর ঘনমাত্রা শুধুমাত্র অর্ধেক করা হয়। তোমরা এখন পজ করে ফেলো, তোমরা অলরেডি পেরে গেছো মনে হয়, আমার মনে হচ্ছে। কি ছিল? আর কে শুরুতে যেটা নর্মাল সেটা লিখবে, হ্যাঁ, যেটা এক্সপ্রেশন সেটা আগে লিখে ফেলবা। এরপরে কি? এটা তো আর প্রাইম ধরে নিলাম। এটা কত নাম্বার? 4 নাম্বার। যা ছিল তাই, এতে হাত দেওয়া হয়নি। বলেছে কি? শুধুমাত্র বিকে অর্ধেক করা হয়েছে, তো এ যা আছে তাই। বিকে কি করা হয়েছে? অর্ধেক, তাহলে b/2 উপরে যা আছে তাই। এখান থেকে কি করবো আবার? আর প্রাইম ডিভাইডেড বাই আর। কি হচ্ছে? কে কাটা, স্কোয়ার কাটা, বি ইনভার্স 1 কাটা, থাকছে কি? 1/2। 2টা উপরে গেলে থাকবে হচ্ছে শুধুমাত্র 2। হিসাব করে দেখো, এটাই আসবে, হিসাব করে দেখো। তার মানে কি বুঝলাম? যে বি এর ঘনমাত্রা যখন
অর্ধেক করা হয় তখন বিক্রিয়ার হার ডাবল হয়ে যাচ্ছে। আমি সেকেন্ড ভিডিওতে এই কথাগুলো লিখেছিলাম, মনে আছে? যে বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রার উপর মানে খুবই পিকিউলিয়ার টাইপের নির্ভরশীলতা, বাড়লেও কমে, কমলেও বাড়ে, কখনো কখনো নির্ভরই করে না। লিখেছিলাম কি না? সেই কথার ব্যাখ্যা এখানে পেয়ে গেছো। দেখো, যখন বিয়ের ঘনমাত্রা অর্ধেক করা হচ্ছে, কমাচ্ছ বিয়ের ঘনমাত্রা, তখন আবার বিক্রিয়ার হার ডাবল হয়ে যায়। কি সিচুয়েশন! এরকমটাই ঘটে। এই জন্যই তো বললাম এটা অনেক কমপ্লেক্স প্রসেস। এটা কমপ্লেক্সের মধ্যে এটা সিম্পল। এইগুলো আমরা পড়ছি। 4 নম্বর শেষ। 5 নম্বর কি ছিল? করে ফেলো। আর ইকুয়াল টু যেটা ছিল সেটা কে এ টু দি পাওয়ার স্কোয়ার বি মাইনাস 1, রাইট? আর প্রাইম এবার কি দুটাকে ডাবল করছি, কি লাগবে? আর প্রাইম লাগবে। ভাগ দিয়ে দিলাম, কে কাটা, এ স্কোয়ার কাটা, বি ইনভার্স 1 কাটা, থাকছে কি 2 স্কোয়ার 2 মাইনাস 1 2 টু দি পাওয়ার মাইনাস 1, 2 স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 1। দুটো গুণ হয়ে আসছে, তাহলে কি হবে? কি আর হবে? 2 হবে। বের করে দেখো, 2 আসবে। ম্যাথ, এখানে ম্যাথ। 2 দিয়ে দেখো দুটো যোগ হয়ে যাবে। না বুঝে থাকলে বলে দেই। দেখো, এই দুটোর বেজ একই, শুধুমাত্র ঘাতগুলো আলাদা। তো বেজ একই হলে সেটাকে নেওয়া হয় একটা, আর যে ঘাতগুলো থাকে সেটা যোগফল হয়, গুণ হয়ে থাকলে, আর ভাগ হয়ে থাকলে বিয়োগফল হয়। তো যোগ করে দেই, 2 মাইনাস 1 কত আসে? 1। কোনো কিছুর 1 উপরে 1 থাকা মানে কি? ওইটাই, সেই জন্য 2। তার মানে আর প্রাইম ইকুয়াল টু কি 2r। তার মানে কি বুঝলাম? যখন a এর ঘনমাত্রা এবং b এর ঘনমাত্রা ডাবল করা হচ্ছে, তখনও বিক্রিয়ার হার ডাবল হয়ে যায়। ক্লিয়ার? ওকে, মোটামুটি আমাদের পড়া শেষ। এবার আমি এই ভিডিওর শুরুতে যে বলেছিলাম যে লিমিটেশন কেন আমরা শুধুমাত্র ওইটা নিই না, ওটা একটু ব্যাখ্যা করি। তার আগে আরেক কিছু ব্যাখ্যা করি, যে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস, গুরুত্বপূর্ণ তথ্য। বিক্রিয়ার হার সম্পর্কে, রেট ল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। 1 নম্বরটা হচ্ছে বিক্রিয়ার হারের সঙ্গে স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট কি ব্যাখ্যা করেছি? কোনো কেন লিখছি? কোনো লেনা দেনা নেই। কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে, ভরক্রিয়ার সূত্র মতে আমরা দেখেছি যে মোলার ঘনমাত্রার সমানুপাতিক, আর ঘাত কোনটা ছিল, যেটা স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট ছিল, সেটাই তারা ঘাত হিসেবে নিয়েছিল। কিন্তু রেট ল এটাকে ব্যাখ্যা করে যে স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্টের কোনো কাহিনীই নাই এখানে। স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্টের সঙ্গে কোনো লেনাদেনাই নাই বিক্রিয়ার হারের, সম্পূর্ণ আলাদা, এবং সেটা এক্সপেরিমেন্ট করে ব্যাখ্যা করা যায়। ঠিক আছে, আমরা উদাহরণ দেখতে পারি। এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট থাকতো, স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট দিয়ে যদি আমরা এটাকে করতাম, তাহলে রেট অফ রিয়াকশন, আর লিখি এখন শুধু, আর কি হতো বলতো? কে ইন্টু O5 স্কোয়ার, এটা হতো না? কিন্তু এক্সপেরিমেন্ট করে দেখা গিয়েছে যে এটার রেট অফ রিয়াকশন শুধুমাত্র এটার সমানুপাতিক, কোনো স্কোয়ার হয় না। তার মানে এই বিক্রিয়ার ক্ষেত্রে ভরক্রিয়ার সূত্র প্রযোজ্য নয়। ভরক্রিয়ার সূত্র মতে
হয়তো যে এখানে 2 চলে আসতো, কিন্তু দেখা যাচ্ছে এক্সপেরিমেন্ট করে শেষ পর্যন্ত ব্যাখ্যা করা হয়েছে যে এটার ক্ষেত্রে এটার শুধুমাত্র সমানুপাতিক। এটা হচ্ছে তার বিক্রিয়ার হার সমীকরণ। তার মানে আমরা বুঝতে পারলাম সব ক্ষেত্রে প্রযোজ্য না। এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে কি লিখেছি, হার সমীকরণের ক্ষেত্রে, রেট ল এর ক্ষেত্রে, ইন কেস অফ রেট ল উৎপাদের ঘনমাত্রাও আসতে পারে। দ্য টার্মস অফ কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট ক্যান বি প্রেজেন্ট। কি ব্যাখ্যা করে এই কথা? আমরা শুরুতেই বলেছিলাম যে ঘনমাত্রা স্পিসি বলে একটা কথা আছে, যতগুলো এলিমেন্ট আছে একটা বিক্রিয়ার ক্ষেত্রে, প্রভাবক বলো, বিক্রিয়ক বলো, উৎপাদ বলো, সবগুলোর কনসেন্ট্রেশনের উপরেই বিক্রিয়ার হার অনেকটা নির্ভর করে, তবে সব থেকে বেশি নির্ভর করে বিক্রিয়কের ঘনমাত্রার উপরে। কিন্তু যে ওগুলোর উপরে নির্ভর করে না সেটা না, আমরা সেটা এখন জানছি যে উৎপাদের ঘনমাত্রার উপরেও বিক্রিয়ার হার নির্ভর করতে পারে। যেমন উদাহরণ দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওজোন থেকে যখন অক্সিজেন উৎপন্ন হয় কি হবে, এটার ক্ষেত্রে কি হতো, আর নর্মালি কি হওয়ার কথা ছিল, K ইন্টু O3 স্কোয়ার, এটা হওয়ার কথা ছিল না? কিন্তু দেখা যায় এক্সপেরিমেন্ট করে এই বিক্রিয়ার হারটা এরকম। বুঝতে পেরেছ যে শুধুমাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপরেই এটা নির্ভর করে না, উৎপাদের ঘনমাত্রার উপরেও অনেক বিক্রিয়ার ক্ষেত্রে নির্ভর করে। ক্লিয়ার? আচ্ছা, এরপর আসি 3 নম্বর। তিন নম্বরে দেখো কি লিখেছি, বিক্রিয়কের ঘনমাত্রার উপরে বিক্রিয়ার হার নির্ভর করতে নাও পারে। কি বলে উদাহরণ দিয়ে ব্যাখ্যা করি। এটার ক্ষেত্রে দেখো রেট অফ রিঅ্যাকশন তাহলে কি হচ্ছে, K ইন্টু এটাই তো নর্মালি হওয়ার কথা ছিল, কিন্তু এক্সপেরিমেন্ট করে দেখা গিয়েছে যে এটা না হয়ে এরকম হয়। কার্বন মনোঅক্সাইডের ঘনমাত্রার উপরে বিক্রিয়ার হার সমীকরণ নির্ভরই করছে না, ওটাকে চেঞ্জ করো আর যাই করো বিক্রিয়ার ক্রমও চেঞ্জ হয় না, ওটার জন্য বিক্রিয়ার হার সমীকরণও চেঞ্জ হয় না। বুঝতে পেরেছ? আচ্ছা, লাস্ট টার্ম কি লিখেছি, হার সমীকরণে বিক্রিয়ার হার প্রভাবকের ঘনমাত্রার উপরেও নির্ভর করতে পারে। আমি এই কথাটা বারবার বলছিলাম যে শুধুমাত্র বিক্রিয়ক না, স্পিসি বা এলিমেন্ট সব কিছু, প্রভাবক বলো, উৎপাদ বলো, বিক্রিয়ক বলো, সবই, তবে ম্যাক্সিমাম হচ্ছে বিক্রিয়ক, এই জন্য আমরা বিক্রিয়ক নিয়েই সব পড়াশোনা করছিলাম। কিন্তু এরকম যে নেই তা না, সেটারই উদাহরণ এখন পড়ছি। প্রভাবকের ঘনমাত্রার উপরেও বিক্রিয়ার হার নির্ভর করে। যেমন একটা উদাহরণ দেই, স্পর্শ প্রণালী, তোমরা নিশ্চয়ই নাম শুনেছ, কন্টাক্ট প্রসেস, সালফার ট্রাইঅক্সাইড তৈরির প্রক্রিয়া, সালফিউরিক অ্যাসিড তৈরির প্রক্রিয়া আর কি। এক্ষেত্রে প্রভাবক হচ্ছে নাইট্রিক অক্সাইড। এটার ক্ষেত্রে এক্সপেরিমেন্ট করে কি দেখা গিয়েছে জানো, এটা। তারপরে নাইট্রিক অক্সাইডের ঘনমাত্রার উপরেও রেট অফ রিঅ্যাকশনটা ডিপেন্ড করছে। বুঝতে পেরেছ? যদি এটাও 1 গুণ বাড়াও, এটাও 1 গুণ বাড়বে, 2 গুণ বাড়াও 2 গুণ বাড়বে। দেখো সমানুপাতিক, 1 আছে না এখানে, তার মানে সমানুপাতিক, ডিরেক্ট সমানুপাতিক। বুঝতে পেরেছ? এখন আসি বরক্রিয়ার সূত্রে লিমিটেশনটা কোথায় ছিল। সহজ করে বোঝো, হ্যাঁ। বিক্রিয়া কয়েক ধরনের হয়, নর্মালি 2 ধরনের ব্যাখ্যা করা হয় বিক্রিয়ার মেকানিজমের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে সিম্পল আর একটা হচ্ছে কমপ্লেক্স। সিম্পলটা কি, যেখানে এক স্টেপেই কোনো বিক্রিয়া সংঘটিত হয়, আর
কমপ্লেক্সটা কি? যেটাতে অনেকগুলো স্টেপ পার করে আলটিমেটলি আমাদের প্রোডাক্টটা পাওয়া যায়। এই যে ভরক্রিয়ার সূত্র যেটা তোমরা জানো, এটা শুধুমাত্র সিম্পল যে রিয়াকশানটা সেটার ক্ষেত্রে প্রযোজ্য। ওইটার ক্ষেত্রেই শুধুমাত্র স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্টকে যদি তুমি ঘাত করে দাও তাহলেই তোমরা ব্যাখ্যা পেয়ে যাবে, তাহলেই তোমরা বিক্রিয়ার হার নির্ণয় করতে পারবা। হ্যাঁ, এটা প্রমাণিত। সেরকম কি কি এক্সাম্পল আছে? কি বললাম? সিম্পল রিয়াকশন, যেমন হাইড্রোজেন আয়োডিন বিক্রিয়া করে 2HI উৎপন্ন করছে। এটা একটা সিম্পল রিয়াকশন, ওয়ান স্টেপ, এক স্টেপেই কাহিনী শেষ। আর এখানে যদি তুমি এটার রেট অফ রিয়াকশন হাইড্রোজেন স্কোয়ার আয়োডিন স্কোয়ার করে দাও, এটাই ঠিক আছে, কোনো সমস্যা নেই। স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্টকে তুমি ঘাত করে দাও, কোনো সমস্যা নেই। এক্ষেত্রে ভরক্রিয়ার সূত্রটা প্রযোজ্য। কিন্তু যেটা কমপ্লেক্স রিয়াকশান, যেখানে একটা বিক্রিয়া অনেকগুলো স্টেপে ঘটে তারপরে আমরা কাঙ্ক্ষিত উৎপাদ পাই, সেই ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে এই সূত্রটা প্রযোজ্য না। যেমন ধরে নেই যে 3A প্লাস 2BC উৎপন্ন করছে। ভালো করে বুঝো, মজা আছে। এটা একটা ধরে নিলাম কমপ্লেক্স বিক্রিয়া। কমপ্লেক্স বিক্রিয়ার কথা কি বললাম? যে কয়েকটা স্টেপে ঘটবে। ধরে নেই শুরুতে 2A প্লাস B বিক্রিয়া করে উৎপন্ন করছে P। এই P আবার আরেকটা এর সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করছে Q। এই Q আবার আরেকটা B এর সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করছে C। এখানে তিনটাকে সমান করে দাও, কিউ কিউ কাটা পি পি কাটা, থাকছে কি 3A প্লাস 2BC। এই পুরো বিক্রিয়াটা দেখো এতগুলো ধাপে ঘটছে, এটাই হচ্ছে কমপ্লেক্স বিক্রিয়ার সংজ্ঞা। যে এক ধাপে যদি না হয়, কয়েকটা ধাপে যদি একটা বিক্রিয়া সম্পন্ন হয়, সেটাকে আমরা কমপ্লেক্স বিক্রিয়া বলি। এই ধরনের কমপ্লেক্স বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হার নির্ণয় করার ক্ষেত্রে আমরা সেই একটা ধাপকেই দেখি যেই ধাপটা ঘটে খুবই স্লোলি। এগুলো আমরা পড়াবো বিক্রিয়ার মেকানিজম যখন পড়ব। বিক্রিয়ার মেকানিজম আছে না, বিক্রিয়ার ক্রিয়া কৌশল, কীভাবে বিক্রিয়া ঘটে, সেখানে আমরা ভালো করে পড়ব। এগুলো আমরা অনেক ডিটেইলস পড়ব। তো সেখানে যেটার হার সব থেকে কম, মানে যেটা খুবই স্লোলি ঘটে, সেটা থেকে আসলে বিক্রিয়ার হার নির্ণয় করা হয়। সেটার ক্ষেত্রে ধরে নেই যে এটার ক্ষেত্রে এটাই হচ্ছে সেই খুব স্লো প্রসেস, এই ধাপটা, এটার ক্ষেত্রে আমরা বিক্রিয়ার হার নির্ণয় করব। এখন কথা হচ্ছে কি জানো, মজার ব্যাপার হচ্ছে যে এটার ক্ষেত্রে যদি তুমি আবার স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট বসিয়ে দাও তাহলেও সেটা অ্যাপ্লিকেবল হবে, তাহলে সেটা দেখা যাবে যে একই হচ্ছে। তাহলে এখন তোমরা প্রশ্ন করবা যে কেন এতক্ষণ ধরে তাহলে কি পড়াইলেন, কোনো লাভই ছিল না। আমি যদি স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট ঘাত হিসেবে, তাহলেই তো কাজ শেষ হয়ে যায়। সিম্পল বিক্রিয়ার ক্ষেত্রে দিলেও হচ্ছে, কমপ্লেক্স বিক্রিয়ার ক্ষেত্রে যেটা দিয়ে আমার হার নির্ণয় করা লাগবে সেটাতে ওইটা দিলেও হচ্ছে, তাহলে আমার কি দরকার? কথা হচ্ছে যে আমি শুরুতেই বলেছিলাম এটা এক্সপেরিমেন্ট করে হয়। এটা এক্সপেরিমেন্ট করেই না বোঝা গেছে যে হচ্ছে এটা একটা কমপ্লেক্স রিয়াকশান। এক্সপেরিমেন্ট করেই না আলটিমেটলি আমি এই সমীকরণটা পেয়েছি, এই ধাপটা পেয়েছি। সেই এক্সপেরিমেন্ট করেই আমি শেষ পর্যন্ত এটা নির্ণয় করতে পেরেছি যে এই ধাপটা দিয়ে আসলে বিক্রিয়ার হার নির্ণয় করা যাবে। উল্টা করে চিন্তা করো, আগে এক্সপেরিমেন্ট করতে হয়েছে, তারপরে এটা নির্ণয় করতে পেরেছি। বুঝতে পেরেছ? আশা করি বুঝতে পেরেছ। এইটাই ছিল অর্ডার অফ রিয়াকশনের প্রথম কথা। এরপরে আমরা ধীরে ধীরে অর্ডার অফ রিয়াকশন, বিক্রিয়ার ক্রমের আরও ভিতরে চলে যাব। প্রথম ক্রমের বিক্রিয়া, শূন্য ক্রমের বিক্রিয়া সম্পর্কে আরও জানব। ধীরে ধীরে শেষ হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো এবং পড়াশোনা করো। হ্যাঁ, পড়াশোনা করো। আমি একটা জিনিস বিশ্বাস করি যে তুমি যদি একটা হরফও পড়ো একদিনে, হরফ মানে তো বোঝো একটা লেটারও যদি তুমি কখনো পড়ো, সেটার ফল তুমি আজকে হোক, কালকে হোক, তোমার মৃত্যুর আগের দিন হোক, তুমি পাবা। আমি একটা জিনিস বিশ্বাস করি।
আমি যদি এক ফোঁটাও হার্ড ওয়ার্ক করি, এক ফোঁটাও যদি আমি কোনো কিছুতে পরিশ্রম করি, ইফোর্ট দেই, আমি সেটার রেজাল্ট একদিন না একদিন পাবোই। কিন্তু তুমি যদি সেটা রেজাল্ট পাও না বলে, রেজাল্ট হয় না বলে, খুব স্লো প্রসেস বলে যে ইফোর্টই দিবা না, তা তো হবে না। তুমি ইফোর্টই দিলে না, কিসের রেজাল্ট আশা করো তুমি? তো পড়াশোনা করো ঠিক মতো, কনসেপ্টগুলো ফিল করো, ভালো হবে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। খোদা হাফিজ।